ফুলবাড়িয়ায় রেলওয়ের জমিতে শতাধিক অবৈধ ভবন। কাউন্সিলর চামলির একক দখলদারিত্ব উচ্ছেদ ঠেকাতে কয়েকশো দোকান প্রতি চাঁদা তোলেন 500 টাকা করে। হিট অ্যালার্ট বাড়লো আরও 3 দিন। গরমে কষ্টে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। আজ খুলল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রাক প্রাথমিক। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরও ইতালি যেতে ইচ্ছুক 20,000 বাংলাদেশিকে ভিসা দিতে গড়িমসি। অভিযোগ দূতাবাস ও VFS এর বিরুদ্ধে। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে দাবি জাপা চেয়ারম্যানের। এবং গাজা অব্যাহত ইসরায়েলি বর্বরতা, তেল আবিবকে অর্থায়ন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল 40 মার্কিন বিশ্ববিদ্যালয়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ফুলবাড়িয়ার রেলওয়ের 3.97 একর জমির পুরোটাই বেদখল। সরকারি জমিতে মার্কেট, বাসাবাড়ি মিলে এখন প্রায় শতাধিক ভবন। মালিক দাবিদার অন্তত 96 জন। বেশিরভাগেরই দখলে দক্ষিণ সিটির নারী কাউন্সিলর চামেলি ও তার ভাই বোনেরা। উচ্ছেদ ঠেকাতে প্রতি মাসে চামেলি দোকান প্রতি চাঁদা তোলেন 500 টাকা করে। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরকারি বিএনপি পদবিধারী নেতা। রেলের জমি দখল নিয়ে সাদাত নিষেধের 2 পর্বের অনুসন্ধানী রিপোর্টে আজ থাকে শেষ পর্ব। ক্যামেরা ছিলেন মতিউর রহমান। রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেট থেকে শুরু করে আনন্দবাজার পুরো এলাকায় বিস্তৃত রেলওয়ের 3.97 একর জায়গা, তবে সবই বেদখল। রেলওয়ের জমির উপর গড়ে উঠেছে হাফেজ প্লাজা, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বরিশাল প্লাজা থেকে শুরু করে এ এলাকায় মার্কেট, বাসাবাড়ি মিলে প্রায় শতাধিক ভবন, যার মালিক দাবিদার অন্তত 96 জন। কিভাবে বেহাত হলো রেলওয়ের জমি, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। অনুসন্ধান বলছে রেলওয়ের এই জায়গার বেশিরভাগই দখলে আছেন ঢাকা দক্ষিণ সিটির নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি ও তার ভাই বোনেরা। রেলের এ জমির ভুয়া দলিল বানিয়ে 1974 সালে দখলে নেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। পরবর্তীতে মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমির দেখাশোনা করতেন কাউন্সিলর চামেলির বাবা। 50 বছর ধরেই সরকারি এ জমি হাত বদল হয়েছে অনেকের হাতে। বিভিন্ন ব্যক্তির কাছে রেলের জমি মালিকানা বিক্রি করেছেন মির্জা আশরাফ ও চামেলির বাবা। স্থানীয়দের অভিযোগ, আনন্দবাজারের বেশিরভাগ ও বঙ্গ ইসলামিয়া মার্কেটের পুরোটাই কাউন্সিলর চামেলির দখলে। ইসলামিয়া বড় মার্কেট, তার পাশে আছে হলো আপনার হোমিও, আর ভিতরে আরো আছে রোজ গার্ডেন দিয়ে লাইলি চামিলি, এই 2 জন। হ্যাঁ, ও লাইলি কোর্টের চাকরি করে। সরকারি জায়গা, এগুলি তো সব সরকার জায়গা, যে কোনো একদিন এটা যাইব গা। ব্যক্তি ও দখলদার প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক। মামলাটা নিয়মিত এটাকে যাতে কার্যক্রম আমাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের উকিল নিয়োগ করা আছে, আমাদের ল অফিসার আছে, মামলা হাজিরা দেওয়া, আমাদের কাগজপত্র সাবমিট করা। আমাদের উচ্ছেদ আপনি দেখেন না, BIWTA, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ করতে গিয়ে বিল্ডিং ভেঙে দেবে। অবৈধ উচ্ছেদ আমরা প্রোগ্রাম দিই, যখনই যেখানে অবৈধ উচ্ছেদ করার মতো থাকে তখনই আমরা প্রোগ্রাম দিই। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। দখল বাণিজ্য ছাড়াও চামেলির বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে চামেলিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গেও সখ্যতা রয়েছে কাউন্সিলর চামেলির। এ বিষয়ে অভিযুক্ত চামেলির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র গরম আর যানজটে নগরবাসীর জীবন এখন ওষ্ঠাগত। রোদের তেজ উপেক্ষা করেই সড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। 4 দিন পরে হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান হিট অ্যালার্ট বহাল থাকছে আরও 3 দিন। আজ খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ প্রাক প্রাথমিক। বিস্তারিত রিশাদ অর্ণবীর রিপোর্টে। কর্মদিবসের ব্যস্ততায় চলমান দাবদাহের মাঝেও সুযোগ নেই ঘরে থাকার।
আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হলেও জীবিকার তাগিদের বাইরে বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তীব্র গরমে যানজট বাড়তি ভোগান্তির কারণ। এর মধ্যেও তীব্র রোদে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেক পেশার মানুষ। এ তালিকায় প্রথম সারিতে ট্রাফিক পুলিশ। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা মানুষকে কত দ্রুত বাসায় পৌঁছাতে পারি এই মানে চেষ্টায় আমরা আর কি নিয়োজিত থাকি। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে, যার কারণে আমাদের আসলে কষ্ট হলেও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। জীবিকার তাগিদে অনেকে ছুটছেন বাসে চড়ে, তবে বেশিরভাগ বাসেই ফ্যান না থাকায় ভোগান্তি চরমে। গাড়িতে আপনার প্রচুর ফ্যান নাই, পাবলিকের আরও কষ্ট হচ্ছে, দেখেন না প্রচুর পরিমাণে ঘাম। বৃষ্টি না হওয়ার কারণেও গরমটা মানে আরও মানে সহ্যের সীমার বাইরে চলে গেছে আর কি। বাইরে বেরোনোর মতো অবস্থা নাই, আমাদের তো পেটের দায়ে বেরোতে হয়। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের। সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। আমরা পানিগুলো কিনে এনে আমরা গাড়ির ভিতরে খাওয়াইতে আছি, অনেকজনে খাইয়ে শান্তি পায়। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। কষ্ট হইলেও কি চালাইতে হয় পায়ে রিক্সা। রোদ্দুরের যে তাপ প্লাস ইঞ্জিনের যে তাপ, গাড়ি করে যন্ত্রের যে তাপটা আসলে খুব সহ্য করা খুব টাফ। হ্যাঁ, প্রচুর গরম, তো গরমের জন্য তো থাকা যায় না, জান শেষ। এমন অবস্থা ভাবনায় ফেলছে নগরবাসীকে। ব্যক্তি ও বড় পরিসরে গাছ লাগানোর তাগিদ অনুভব করছেন অনেকে। আমরা সবাই যদি একসাথে মিলেমিশে যদি গাছপালা রোপণ করতে পারি, তাহলে গরমটা অনেকাংশে কমানো সম্ভব। কামিং জেনারেশনের জন্য যদি ওদের ভালো রাখতে চাই, তাহলে অনেক গাছ লাগাইতে হবে। কারণ পরবর্তীতে আমাদের ছোট যারা আছে ওরা টিকতে পারবে না, আমরাই টিকতে পারতেছি না। হিট স্ট্রোক, অনেক রকমের সমস্যা। স্বাভাবিক জীবনযাপনে ফিরতে এখন স্বস্তির বৃষ্টির জন্য প্রহর গুনছেন নগরবাসী। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আর রাহাত, স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থী ও অভিভাবকেরা কি বলছেন? জি ধন্যবাদ জেসিকা। যেমনটি জানেন যে দীর্ঘ 1 মাস পর ঈদ উল ফিতর এবং অন্যান্য যে ছুটিগুলো রয়েছিল, সেই ছুটির পর আজকে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে। যদিও 1 সপ্তাহ আগে স্কুল কলেজগুলো খোলার কথা ছিল, কিন্তু তীব্র এই তাপদাহের ফলে 1 সপ্তাহ পরে আজকে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে বলা হচ্ছে যে বিগত 1 মাসে যে ক্ষতিটুকু হয়েছিল বা এই তাপদাহের কারণে 7 দিন স্কুল বন্ধ থাকার কারণে যে ক্ষতিটুকু হয়েছিল শিক্ষার্থীদের, সেই ক্ষতিটুকু পুষিয়ে নিতেই আসলে এই স্কুল কলেজ খোলার যে সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত অনুযায়ী এখনও প্রাক প্রাথমিকের যে শিক্ষা কার্যক্রম সেটিকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু প্রাথমিক থেকে উপর স্তরের যে শিক্ষা কার্যক্রম সেটিকে কিন্তু চালু করা হয়েছে। এবং প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অ্যাসেম্বলিটা বাদ দেওয়া হয়। যদিও এখানে শিফটে অ্যাসেম্বলি নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম একটি দলকে অ্যাসেম্বলি করানো হবে এবং এর পরে একটি দলকে অ্যাসেম্বলি করানো হবে। আমি এখন রয়েছি ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে। এখানে যে শিক্ষার্থী এবং অভিভাবকদের যে মতামতগুলো পেয়েছি, সেখানে কিন্তু আমরা মিশ্র মতামতটি দেখেছি। শিক্ষার্থীদের মতে অনেকেই এটা বলছেন যে এই তীব্র গরমে স্কুল খোলাটা বা স্কুলে আসাটা তাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এবং অভিভাবকদের মতে অনেকে এটা বলছেন যে স্কুলে যদিও এখন তাপদাহ চলছে, সারা দেশব্যাপী এই গরমের যে কষ্টটি রয়েছে সেটি রয়েছে, তারপরেও শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় বা শিক্ষার্থীদের পড়াশোনাটা যেন ভালো হয়, সেই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু তারা এই কষ্টকে স্বীকার করে নিয়েছেন বা মেনে নিয়েছেন। এর মাঝে অনেক অভিভাবকরাই এটা মনে করছেন যে স্কুলগুলোতে বা কলেজগুলোতে যেন একটি কুইক মেডিকেল টিম রাখা হয়, যেন গরমে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে আসলে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়। এবং শিক্ষার্থীদের অনেকে আবার এই স্কুল খোলাতে আনন্দ প্রকাশ করেছে। তারা বলছে যে দীর্ঘদিন বাসায় থাকার পর তারা স্কুলে আসতে পেরেছে, তাদের যে পুরনো বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে দেখা করতে পারবে এবং তারা ফের স্কুলের যে শিক্ষা কার্যক্রম সেটিতে যুক্ত হতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জেসিকা। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত।
দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিতে পথে বসেছেন ইতালি যেতে ইচ্ছুক প্রায় 20,000 বাংলাদেশি। 10 থেকে 15 লাখ টাকা খরচ করে নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট এনে জমা দেওয়ার পর ভিসা তো দূরের কথা 10 মাস ধরেই পাসপোর্টই ফেরত পাচ্ছে না তারা। এসব অভিযোগের বিষয়ে মুখে কুলু পেটেছে ঢাকার ভিএফএস এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্বের শাস্তির আওতায় আনা না গেলে হুমকিতে পড়তে পারে সরকারের শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। কতদিন সহ্য করব আমরা? মানে আমাদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। আমরা সবাই ঋণ টিন করে টাকা দিছি, কিস্তি তুলে টাকা দিছি। বরিশালের মোহাম্মদ অপু উন্নত জীবনের আশায় 15 লাখ টাকার বিনিময়ে নিজ আত্মীয়ের মাধ্যমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন 10 মাস আগে। এর পরের গল্প কেবলই হয়রানির। ভিসা পেতে ইতালি দূতাবাসের মনোনীত ভিসা প্রসেসিং সেন্টার ভিএফএস এ আবেদন জমা দিয়েছেন অপুর মতো প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা। 10 মাসের বেশি সময় পার হলেও ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত পাসপোর্টই ফেরত পাননি তারা। যখন রুলেস্তা উঠছে তখন আমরা পেমেন্ট করছি, এখন রুলেস্তা উঠছে আমরা ওখানে যদি আমরা বাইরে যোগাযোগ করি বলে যে আসলে এটা তো আমাদের সমস্যা না, এটা বাংলাদেশ থেকে দিতেছে না। ভিএফএস গ্লোবাল থার্ড পার্টি এরা যেটা করতেছে যে আমার পাসপোর্টও দিতেছে না আর ভিসার তো খবরই নাই। এখন এই জায়গায় বিশাল চক্র জড়িত এর সাথে। পাসপোর্ট ওনারা পাচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেছে। তো অন্য কোথাও অন্য কোনো কাজে কোনো মাইগ্রেট করতে পারতেছে না পাসপোর্টের জন্য। সৌদি থেকে একবারে ক্লোজ করে আসার পরে তো আমি 20 সেপ্টেম্বর জমা দিছি, তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো আমি তো হতাশ। হয়রানি থেকে মুক্তি পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। তবে মেলেনি আশ্বাস, হয়নি সুরাহা। কেন ভিসা প্রক্রিয়ার এই জটিলতা, এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ভিএফএস এর কোনো কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে দায় সেরেছেন ভিএফএস গ্লোবাল। 2 মাস আগে স্মারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগে মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ কখনোই সফল হবে না। তো সমাজ জুড়ে যে তারা ভিসা না পেয়ে থাকেন, তাহলে একদিকে হচ্ছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা অর্থনৈতিক এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ডলি যেটা হচ্ছে যে দেশ এই যে একটা রেমিটেন্সের যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতিতে, আমরা সেই দিক থেকে বঞ্চিত হচ্ছি। রসিদটা তারা দিচ্ছেন, সেখানে উল্লেখ করা রয়েছে যে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তো সেটা যখন হচ্ছে না, তাহলে এর দায়িত্ব তো বর্তায় বোথ ভিএফএস এর উপরেও এবং এমবেসির উপরে। ইতালি বিশেষ উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে যে যার একটা বৈধ কাজের চাহিদা সেখানে রয়েছে, যার সমস্ত কমপ্লিট, তারা যেন যেতে পারে। প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এমন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে যারা ভিসা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য টাকা নিচ্ছে, লেনদেন করছে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, ক্ষমতা যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যে দলের ভেতরে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শনিবার সকালে জাতীয় নেতা শেরবাংলা একে ফজল হকের 62তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিস্তারিত আহাদ চৌধুরী রিপোর্টে। শনিবার সকালে রাজধানীতে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। রাজনীতিতে শেরে বাংলা একে ফজলুল হকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে সাধারণ মানুষের মধ্যে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরে বাংলা ছিলেন অন্যতম। আমাদের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা হচ্ছে
যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। শেরে বাংলার অবদান গ্রাম বাংলার মানুষের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লড়ে যাচ্ছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হাজার কোটি টাকা খরচ করে জাতীয় নির্বাচন করেছে নির্বাচন কমিশন। এখন প্রহসনের মাধ্যমে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে তারা, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, এটা জারি রাখতে চান সরকার প্রধান, কিন্তু জনগণ তা মানবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীর মাঝে 7 দিনব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মিরপুর 12 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, নির্মম দুঃশাসন চালিয়েও জনগণের অগ্রযাত্রাকে আটকে রাখতে পারছে না বর্তমান সরকার। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। আপনার মফস্বলগুলোতে মানুষ এই তপ্ত রৌদ্রের মধ্যে কাতরাচ্ছে। বাংলাদেশের মানুষ এই ধরনের একটি গ্যাস চেম্বারের মধ্যে ছটফট করছে। তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ তো ওটা মানবে না। পাকিস্তানের কাছ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা এমন মন্তব্যের সমালোচনাও করেন রিজভী। এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না, অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে। এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপার লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে, যারা টাকা খাবে কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচিত সিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহসন করছেন। জাতীয় নির্বাচনও পারেন নাই আওয়ামী লীগের কারণে, এই নির্বাচনও সুস্থ করতে পারবেন না আওয়ামী লীগের কারণে। তাই আল্লাহর রাস্তে দায়িত্বটা ছেড়ে দিয়ে বলেন যে না, এইভাবে সম্ভব না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হরণ করে উল্লেখ করে অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের দমন না করে বিরোধী দল দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্ত রক্ষায় দায়িত্বে থাকা বিজিবিকে ব্যবহার করছে সরকার। তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজিবি দিয়ে ঠেকাও, যে বিজিবি একটা বর্ডারে থাকার কথা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের। দলের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির বর্ধিত সভার উদ্বোধনীতে যোগ দেন দলটির চেয়ারম্যান, চিফ হুইপ, মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা। জাপা মহাসচিব বলেন, এরশাদকে একমাত্র প্রতিনিধিত্ব করে জিএম কাদের। যারা নির্বাচনের আগে দল ছেড়েছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে যে জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে।
তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিলেন। তিনটি বড় পরাশক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চান। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, কোনো গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সরকার পতনের ইতিহাস নেই। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে। এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। বর্তমান সরকার রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না, তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে হাড়ি ভাঙা আমের মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি, চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2022 সালের 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক, জনদরদী, কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনায় পাশাপাশি শ্রদ্ধাভরে স্মরণ করছেন স্বজন ও গুণগ্রাহীরা। মরহুম আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন ফখরুল ইসলাম। গৃহায়ন, গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ। স্বাধীন, দৃঢ়চেতা, সজ্জন এই সমাজসেবক দীর্ঘ চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। চাকরি জীবনে সহকর্মীদের কাছে তিনি যতটা জনপ্রিয়, সমানভাবে জনসেবাও করেছেন নিজ এলাকায়। মানুষের জন্যই আমরা চাকুরি করি, এই ধরনের কথা তিনি বলতেন। স্যারকে আমার একজন আদর্শ শিক্ষকের মতো মনে হয়েছে, তার প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। যুগ্ম সচিব হয়েও কোনো অহংকার ছিলেন না, উনি মানুষের সেবায় যথেষ্ট কাজ করেছেন। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নয়ন করা যায়, সেইভাবে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ সবাইকে শোক সাগরে ভাসিয়ে 2022 সালের 28 এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর চাপিতলার নিজ গ্রামে এই কৃতি সন্তানের জানাজায় ঢল নেমেছিল হাজারো মানুষের। এই সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুরাদনগরের সাধারণ মানুষ। মরহুম আব্দুল আজিজ কর্মজীবনে ছিলেন সৎ এবং কর্মনিষ্ঠ। সরকারি আমলা হয়েও সবার কাছে ছিলেন অনুকরণীয়। তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। আমরা আজিজ ভাই ডাকতাম বড় ভাই হিসাবে। খুব খুশ মেজাজের লোক ছিলেন, তবে তিনি কাজে পটু ছিলেন। তিনি সরকারি নথিপত্র দ্রুত ডিসপোজ করতেন আমি দেখেছি। সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। বড় ভাই হিসাবে, একজন বড় সহকর্মী হিসাবে আমি তাকে খুবই স্মরণ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরবাসীর কাছে উন্নয়ন কাজের জন্য আজও স্মরণীয় বিনম্র শ্রদ্ধা কীর্তিমান মরহুম আব্দুল আজিজ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বাজার দর কেমন দেখছেন? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সবচেয়ে বড় যে খুচরা বাজার, সুনামগঞ্জ পৌর শহরের। সেই বাজারটির নাম হচ্ছে কিচেন মার্কেট। এখান থেকে আসলে শহরের মানুষজন বাজার করেন এবং আমরা আছি ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন কিছু কিছু পণ্যের আসলে দাম বৃদ্ধি পেয়েছে গরমের কারণে, এবং সবচেয়ে বড় যে মূল যে কারণটি তারা বলছেন যে আসলে সরবরাহ কম।
বাগানে সবজি না থাকার কারণে আসলে এই ধরনের সবজির আসলে দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে লেবু গতকালকে 30 টাকা বিক্রি হলো, আজকে 40 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। টমেটো 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। শসা গতকালকে 20 টাকা বিক্রি হলো, আজকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। করলা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং আরেকটি ফল হচ্ছে চিচিন্দা, সেটি নতুন আরেকটি সবজি হচ্ছে চিচিন্দা, সেটি নতুন সবজি বলে তারা বলছেন। তবে সবগুলো সবজি মোটামুটি পাইকারি বাজার থেকে যদি কেনা হয়, সেই বাজারগুলোতে আসলে আরো 10 থেকে 15 টাকা করে কমে কিনতে পারবেন বলে ক্রেতারা বলছেন। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণে আসলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তো এই মানে আমরা আরো বেলা বাড়ার সাথে সাথে যখন ক্রেতার আরো বাড়বে তখন আরো তথ্য জানানো যাবে। এই এখন পর্যন্ত তেমন ক্রেতা বাজারে আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। সংবাদ সকালে আরো যা থাকছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে খেলা শুরু বিকেল 4টায়। তীব্র দাবদাহে রংপুরের হাড়িভাঙা আম নিয়ে দুশ্চিন্তার ভাঁজ চাষিদের কপালে। শুকিয়ে যাচ্ছে মুকুল, ঝরে যাচ্ছে আমের গুটি। বিশেষজ্ঞরা বলছেন, মুকুলীয় আমের গুটির রক্ষা করতে না পারলে বড় ধরনের হোঁচট খেতে হবে এই অঞ্চলের অর্থনীতি। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুরে প্রায় ২৫০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। স্বপ্ন ছিল বাম্পার ফলনের, কিন্তু চাষি ও বাগান মালিকদের সেই আশায় পড়েছে ভাটা। অসময়ে শিলাবৃষ্টি, দাবদাহ ও পোকার আক্রমণে মুকুল ও আমের গুটি ঝরে যাওয়ায় চরম হতাশায় কাটছে তাদের দিন। ওষুধ কোম্পানিরা কাজ করে সেটাই আমাদের খালি বলে, আর যায় যেটা মানে আমাদের আম ঝরিয়ে যাচ্ছে ওদেরকে কোনো লক্ষ্য নাই। ভালোভাবে পরামর্শ দেবে এটা তারা তদারকি সেভাবে করতেছে না। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। এবার যে কী করব আমি নিজেই বলতে পারতেছি না। মনটা এবার খুবই খারাপ। ৫-৭ টাকা ডালত আম এসে সেবার এবার আম একটা করি। এমন পরিস্থিতির জন্য কৃষি বিভাগ দোষ চাপাচ্ছে চাষিদের ওপর। আর ফসল রক্ষা করতে না পারলে অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতিবিদরা। কৃষকদের দক্ষতার কারণে হয়তোবা কোনো কোনো বাগানের আমের পরিমাণের কম বেশি হতে পারে। কৃষকদের এই আম চাষে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। উৎপাদন কম হওয়ার কারণে এটা যেহেতু আমাদের সাপ্লাই কম হবে, সুতরাং আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে যদি রপ্তানি করতে চাই তাহলে আমরা সেভাবে রপ্তানি করতে পারবো না। সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এটি একটি আমূল পরিবর্তন আনবে রংপুর এলাকায় এবং এটি বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আম সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া হাড়িভাঙা আমের ফলন রক্ষায় সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজ সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের খবরাখবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। আর নাজিম, ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে সড়কে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের যে প্রভাব সেটা আসলে মারাত্মকভাবে ধারণ করেছে। সকাল থেকে আমরা নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে দেখেছি, আসলে এখানে যাত্রীদের ভোগান্তি আসলে চোখে পড়ার মতো। কারণ গতকাল দুপুরের পর থেকে পরিবহন মালিকদের সংগঠন একটি ধর্মঘটের ডাক দিয়েছে চাপ দাবিতে। তাদের প্রধান দাবি ছিল যে চুয়েটে তাদের একটি ঘটনার কারণে তাদের 3টি বাস আগুন দেওয়া হয়েছে এবং একটি বাস ভাঙচুর করা হয়েছে। তার প্রতিবাদে আসলে সেইটি সহ 4টি প্রতিবাদে তাদের এই পরিবহন ধর্মঘট আজ সকাল 6টা থেকে আগামী 48 ঘন্টা চলবে। সেই পরিবহন ধর্মঘটের কারণে আসলে বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এইসব জেলার মানুষ নগর থেকে ফিরতে পারছেন না। আমরা এই মুহূর্তে আছি শাহ আমানত ব্রিজের এখানে, যেখান থেকে কক্সবাজার এবং বান্দরবানের যাত্রীরা যান। আমরা একজন
যাত্রীর সাথে কথা বলবো, আসলে আপনি কিরকম ভোগান্তির মধ্যে পড়েছেন বাস বন্ধের কারণে? অনেক বেশি কষ্ট পাচ্ছে। আজকে তো আমাদের স্কুল খোলা, আজকে আমি স্কুলের একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, 1 ঘন্টা ধরে বসে আছি কিন্তু কোনো গাড়ি নেই। আসলে মানে সব দিক দিয়ে মানে একটু নৈরাজ্যকর অবস্থা, আসলে খুব কষ্ট পাচ্ছি। এখন আমরা কিভাবে কর্মস্থলে পৌঁছবো এটা নিয়ে খুব চিন্তায় আছি। জি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের আসলে সবারই একই কথা, আসলে তাদের ভোগান্তির চরম আকার ধারণ করছে। কারণ যেসব সামান্য খুব অল্প সংখ্যক সামান্য যেসব গণপরিবহন চলছে সেগুলো আসলে ভাড়া দ্বিগুণ ভাড়া বেশি নিচ্ছেন। তবে পরিবহন শ্রমিকদের দাবি, তাদের উপর তাদের শ্রমিকদের বিভিন্ন জায়গায় হয়রানি করা, বাস চালকদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা এবং র্যাব কর্তৃক চাঁদাবাজির অভিযোগে নিয়ে যাওয়া সহ জটিল এই ঘটনায় তারা যেই আন্দোলন ডাক দিচ্ছেন সেটি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে পরিবহনের যে ধর্মঘট সেটি নিরসনের জন্য আসে দুপুর 2:30টায় জেলা প্রশাসনের সম্মেলন পথে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেই সভা থেকে আসলে জানা যাবে এই ধর্মঘট থাকছে কিনা বা এই ধর্মঘট চলবে কিনা বা বন্ধ হবে সেটা আমরা জানতে পারবো। তবে ধর্মঘটের কারণে আসলে পুরো নগর জুড়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছেন বা যাচ্ছেন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এসব এলাকার যাত্রী সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে বাস ধর্মঘটের বিষয়ে জানাছিলেন সহকর্মী AK নাজিম। 1 বছর সময় বাড়ানোর পরও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জের নদী তীর রক্ষা বাঁধের কাজ। 3 মাস বাকি থাকলেও 40% কাজ এখনো অসম্পূর্ণ। চলছে আরেক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর তোড়জোড়। স্থানীয়দের দাবি, শিগগিরই কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসত বাড়ি রক্ষার। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকেন চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় বাসস্থান পরিবর্তন করেও রক্ষা নেই। 2 ইউনিয়নে নদী তীর রক্ষায় 566 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর মেয়াদ বাড়ানো হয়। খরচও বাড়ে 37 কোটি টাকা। বর্ধিত সময়ের বাকি 3 মাস, কিন্তু তাতেও কাজ শেষ করতে না পারায় চলছে আরেক দফায় মেয়াদ বাড়ানোর তোড়জোড়। এতে পদ্মাপাড়ের বাসিন্দারা রয়েছেন নদী গর্ভে ফসলি জমি ও বসতবাড়ি বিলীনের ভয়ে। মানুষজন আসছিল, বলছে যে হবে হবে, আরো বলছে হবে, কিন্তু হয়েছে কবে এটা তো বুঝতে পারি না। বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে, আর বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। যত তাড়াতাড়ি বাঁধটা আমাদের শেষ হয় কাজটা তত সব থেকে ভালো হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা উত্তাল থাকায় বছরের 3 থেকে 4 মাস কাজ বন্ধ থাকে। কাজ শেষ করতে সময় লাগবে আরো বছর খানেক। এই প্রকল্পের বর্তমান প্রোগ্রেস 62%। এই প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি। আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিপিটি রিভাইজ হয়েছিল। আমরা আশা করতেছি এই মেয়াদের ভিতরে আমরা কাজটা শেষ করব। নদী তীরের জমি ও ঘরবাড়ি বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংসদ সদস্য। বালু মহলে সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই এইসব সিন্ডিকেটের সাথে জড়িত, যার ফলে অনেক সময় ঠিকাদাররা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। সেই বিবেচনায় মাথায় নিয়ে আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। প্রকল্পের আওতায় রয়েছে 6.10 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ ও 12 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজার থামছে না মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে রবিবার দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় প্রাণ গেছে অন্তত 7 ফিলিস্তিনির। রাফায় স্থল হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে রিফাদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF সম্মেলনের সাইডলাইনে গাজা ইস্যুতে বৈঠক করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবিতে ক্রমশ উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। বিক্ষোভ ছড়িয়েছে অন্তত 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ সামাল দিতে না পারার চাপে পড়েছে প্রশাসন। শুক্রবার বোস্টনের ইমারসন কলেজ থেকে অন্তত 100 শিক্ষার্থীকে আটক করা হয়। এ নিয়ে পর্যন্ত 750 শিক্ষককে আটক করা হলো। Well, if you listen,
আবারও আতঙ্ক সৃষ্টি করেছে বার্ড ফ্লু। এই রোগের ভাইরাস H5N1 এবার পাওয়া গেছে গরুর দুধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে তথ্য জানানো হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের পশু খামারগুলোতে সংক্রমিত হচ্ছে শত শত গরু। মৃত্যু হয়েছে লক্ষাধিক মুরগি ও পাখির। এছাড়াও যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরেও পাওয়া গেছে এ ভাইরাস। ভয়াবহ এই ভাইরাস সংক্রমণের খবরে আতঙ্কে পুরো বিশ্ব। আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। এতদিন পাখি থেকে বার্ড ফ্লু ছড়ালেও এবার যুক্তরাষ্ট্রে গরুর দুধে মিলল এ ভাইরাস। নিউ ইয়র্কের কয়েকটি পশু খামারে 13টি গরুর শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মৃত্যু হয়েছে লাখখানেক মুরগির। গরুর দুধে মিলেছে H5N1 বার্ড ফ্লু ভাইরাস। বলা হচ্ছে মূলত পাখি থেকে গরুর মধ্যে ছড়িয়েছে সংক্রমণ। এরপর আক্রান্ত গরু থেকে গরুর মধ্যে ও গরু থেকে পাখির মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরেও মিলেছে বার্ড ফ্লু, তবে তার উপসর্গ মৃদু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গরু আক্রান্ত হলেও অসুস্থতা গুরুতর আকার ধারণ করেনি। টেক্সাস ও নিউ মেক্সিকোতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টেক্সাসে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে বিশ্বে প্রথম মানুষের মধ্যে ছড়ালো বার্ড ফ্লু সংক্রমণ। তবে খাবারের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে গরুর দুধ সরাসরি না খেতে নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাস্তুরাইজড দুধ খাওয়া যাবে বলে জানান তারা, কারণ এই দুধের মধ্যে ব্যাকটেরিয়া থাকলেও তা নষ্ট হয়ে যায়। 1996 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ে। পরে 2020 সালে তা ভয়াবহ রূপ নেয়। সে সময় মৃত্যুর হার ছিল ভয়ানক। 2020 সালে ওই ভাইরাসের কবলে পড়ে 1 কোটি পোলট্রির মুরগি মারা গিয়েছিল। সংক্রমিত হয়েছিল বহু বন্য পাখি, পশু, জলজ স্তন্যপায়ীরা। গত মাসে এই বার্ড ফ্লুয়ে আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে গরু ও ছাগলও। তবে এটি মানুষের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়বে কিনা তা নিয়ে শঙ্কায় গোটা বিশ্ব। দেওয়ান মোবাশ্বেরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।